হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর যে পদার্থের প্রকৃতি চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব পদার্থের রাসায়নিক ধর্ম নিয়ে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম পদার্থের ভৌত ধর্ম, অর্থাৎ ভৌত ধর্ম থেকে কী কোয়েশ্চেন হতে পারে এবং যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো হতে পারে, ঠিক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এখানে দেখো যে প্রথমে যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে যে পদার্থের রাসায়নিক ধর্ম বলতে কী বোঝায়। তো পদার্থের ভৌত ধর্ম বলতে গেলে কী বোঝায়? ভৌত ধর্ম আমরা দেখেছিলাম যে কোনো একটা যদি আমি ফুল নিই তাহলে ফুলের কী থাকে, বর্ণগন্ধ থাকে, তাই তো? তাহলে সেইগুলো যে আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছি, সেই যে ধর্মটা সেটা হচ্ছে কি পদার্থের ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্মটা ঠিক একটুখানি আলাদা। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা, ধরে নাও একটা পদার্থ রয়েছে, যেমন কাঠ, ঠিক আছে? কাঠ একটা পদার্থ রয়েছে, এটাকে যদি আমি জ্বালাই তাহলে কি উৎপন্ন হবে? একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ যেটা ছাই পাচ্ছি, ছাই পাবো, একটা কার্বন ডাইঅক্সাইড পাবো, আর তার সাথে কী পাবো? যে কালো কালো অংশগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে কি অঙ্গার, ঠিক আছে? অর্থাৎ অঙ্গার পাওয়া যাবে। তো এইগুলো, এই যে একটা পদার্থকে আমি পোড়ালাম, পোড়ানোর ফলে কি যখন পোড়ানো হলো, পোড়ানো হওয়ার পরে কি আমি পদার্থ পাচ্ছি? নতুন নতুন অনেক কিছু পদার্থ পাচ্ছি, যেমন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাথে কী রয়েছে? কাঠের কোনো মিল নাই। তাহলে এই যে ধর্মগুলো, এইগুলো হচ্ছে কি রাসায়নিক ধর্ম। অর্থাৎ এক কথায় বলতে গেলে কী বোঝায়? যে কোনো একটা পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার যে ক্ষমতা, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে কি সেই পদার্থের রাসায়নিক ধর্ম। অর্থাৎ কোনো একটা পদার্থ রয়েছে, ঠিক আছে, সেই পদার্থটা, অর্থাৎ যে ধর্মের জন্য এই যে কাঠটা রয়েছে, সেই কাঠটা কী করছে? এমনি যখন আমি ফেলে রাখছি তখন কী হচ্ছে? কাঠটা কিন্তু জ্বলছে না। যখনই আমি এটাকে পোড়ালাম বা জ্বালাচ্ছি, দেখো সাধারণত ও জ্বলতে সাহায্য করে কে? অক্সিজেন, তাই তো? দেখো কাঠটা যখন এমনি নর্মাল অবস্থায় ছিল তখন কী ছিল? আমি যখন আগুন দিইনি তখন কী ছিল? এটাতে কাঠটা এমনি ফাঁকা জায়গায় পড়ে আছে, সেই ফাঁকা জায়গাতে তো অক্সিজেনও রয়েছে। তাহলে এরা কিন্তু পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে না। যখনই আমি কাঠটাকে জ্বালালাম, জ্বালানো মানে কি? আমি এটাকে আগুন দিলাম, সেটা কার উপস্থিতিতে জ্বলতে লাগলো? অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে এই যে কাঠটা জ্বলতে শুরু করছে, তাহলে এই যে কাঠটা কার সাথে বিক্রিয়া করছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, তাই তো? তাহলে এই যে কাঠের অক্সিজেনের সাথে বিক্রিয়া করার যে ধর্ম, বা বিক্রিয়া করছে যে ধর্মের জন্য, ঠিক আছে, অর্থাৎ কাঠটা যে ধর্মের জন্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, এই ধর্মটাকে আমরা কী বলবো? রাসায়নিক ধর্ম বলবো। অর্থাৎ রাসায়নিক ধর্ম যে ধর্মের প্রভাবে কোনো পদার্থ অন্য কোনো পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে? এখানে এই যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। তাহলে যে ধর্মের জন্য কী হচ্ছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বা ক্ষমতা লাভ করছে বা ক্ষমতা দেখা যাচ্ছে, সেই ধর্মগুলোকে আমরা কী বলবো? পদার্থের রাসায়নিক ধর্ম বলবো। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার যে ধর্মটা কোনো পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করার যে ক্ষমতা, ঠিক আছে, কোনো পদার্থের যে ধর্মের জন্য কোনো পদার্থ অন্য কোনো পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বা ক্ষমতা দেখা যাচ্ছে, সেই ধর্মটাকে আমরা কী বলবো? পদার্থের রাসায়নিক ধর্ম বলবো। অর্থাৎ কোনো পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার যে লক্ষণ, অর্থাৎ যে কারণে কী করছে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই কারণটাকে আমরা কী বলছি? পদার্থের রাসায়নিক ধর্ম বলছি। তো আশা করি বুঝতে পেরেছো। তো দাবানলের সময় কী হয়? কাঠ, ঠিক আছে, কাঠটা কী হয়? পড়ে, দাবানলের সঙ্গে কী হয়? কাঠে কাঠে ঘষা লেগে কাঠটা পুড়তে শুরু করে, তখন সেটা কার সাথে বিক্রিয়া করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো এখান থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার সাথে কী তৈরি হয়? ছাই তৈরি হয়, আর তার সাথে কী তৈরি হয়? অঙ্গার তৈরি হয়, তাই তো? অঙ্গার তৈরি হয়। তো এই যে কার্বন ডাইঅক্সাইড, ছাই, এদের প্রত্যেকের ধর্ম দেখো, প্রত্যেকের ধর্ম কিন্তু আলাদা আলাদা, তাই তো? ধর্মগুলো কী হচ্ছে? আলাদা হচ্ছে। এবার তুমি বলো যে এই যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড থেকে কি আমি আবার কাঠ পেতে পারি? বা ছাই থেকে কি আমি আবার কাঠ পেতে পারি? কখনোই সম্ভব নয়, তাই তো? তাহলে এই যে ঘটনাগুলো, তাহলে আমি একটা সম্পূর্ণ নতুন পদার্থ সৃষ্টি করতে পারছি বা একটা দেখতে পাচ্ছি নতুন পদার্থ, ঠিক আছে? অর্থাৎ এই যে প্রাকৃতিকভাবে কি হচ্ছে, এটা পরিবর্তন করছে, রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ আমরা পেলাম। তাহলে এই যদি বলা হয় যে কাঠ, দাবানলের সময় যে কাঠটা পুড়ছে সেটা কী হচ্ছে? প্রাকৃতিকভাবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এটা, প্রাকৃতিকভাবে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তাহলে এই যে প্রাকৃতিকভাবে রাসায়নিক পরিবর্তনের ফলে আমরা যে সমস্ত পদার্থগুলো পেলাম, তারা কী হচ্ছে? তাদের ধর্মগুলো কিন্তু প্রথম যে কাঠটা রয়েছিল সেই ধর্ম থেকে একদমই আলাদা, সম্পূর্ণভাবে আলাদা,
তাহলে আমি বলতে পারি যে এই যে রাসায়নিক ধর্মের ফলে যে পদার্থটা উৎপন্ন হয় সেই পদার্থের যে ধর্মটা এবং যে পদার্থ থেকে উৎপন্ন হয়েছে সেই পদার্থের ধর্ম আলাদা। ঠিক আছে, অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো সেই কার্বন ডাইঅক্সাইড থেকে আমি কখনোই কাঠ পাবো না। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডে কী হচ্ছে, একটা স্থায়ী হচ্ছে, ছাইটা হচ্ছে একটা স্থায়ী, অস্থায়ী নেই। অস্থায়ী আমি কাকে বলবো, যাদের থেকে মানে যেটা স্থায়ী থাকে না। অর্থাৎ যদি আমি লিকুইড নিই, ঠিক আছে, লিকুইড, সেটাকে আমি কি করতে পারি, জল জল যদি আমি নিই সেটা থেকে আমি যদি তাপটাকে তুলে নিই তাহলে সেটা কী হয়ে যাবে, মানে সলিডে পরিণত হয়ে যাবে, অর্থাৎ বরফে পরিণত হয়ে যাবে, তাই তো। তাহলে এই যে লিকুইড থেকে সলিড হয়ে যাচ্ছে, আবার সলিড থেকে লিকুইডে আসতে পারি, কিন্তু এখানে দেখো যে ছাই থেকে কাঠে আসতে পারবে না বা কার্বন ডাইঅক্সাইড থেকে কাঠে আসতে পারবে না। তাহলে এই যে পদার্থগুলো আমি পাচ্ছি, অর্থাৎ যে পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে কি স্থায়ী, তাই তো, স্থায়ী। এটা অস্থায়ী হলে পরে কী হতো, আবার আমি কাঠটাকে পেয়ে যেতাম। তাহলে এটা হচ্ছে কি অস্থায়ী। তাহলে যে সমস্ত পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলোর ধর্মগুলো সম্পূর্ণ আলাদা হবে এবং মানে এগুলো কী হবে, স্থায়ী পরিবর্তন হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে পরিবর্তন হচ্ছে, কাঠ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, মানে কি পরিবর্তন ঘটছে, তো এই যে পরিবর্তনগুলো কী হবে, স্থায়ী পরিবর্তন হবে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে এই যে ধর্ম, অর্থাৎ রাসায়নিক ধর্মের ফলে একটা নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে এবং তাদের ধর্মগুলো কী হচ্ছে, প্রথম যে পদার্থটা নিয়েছিলাম তাদের ধর্ম থেকে একদম সম্পূর্ণ আলাদা। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে রাসায়নিক ধর্ম কী। তাহলে রাসায়নিক ধর্ম যদি বলা হয় তাহলে যে ধর্মের প্রভাবে কোনো পদার্থ অন্য কোনো পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা ক্ষমতা লক্ষ্য করা যায় তাকে আমরা কী বলবো, পদার্থের রাসায়নিক ধর্ম বলবো। এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে পদার্থের রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। মানে কি এই যে রাসায়নিক পরিবর্তন ঘটলো, এই রাসায়নিক পরিবর্তনের কী কী বৈশিষ্ট্য আমরা পেলাম। তাহলে দেখো যে প্রথমে আমরা কী পেলাম, যে নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে, তাই তো, অর্থাৎ নতুন নতুন পদার্থের সৃষ্টি হলো, ঠিক। তাহলে আবার কি বলেছে, তাহলে নতুন পদার্থ সৃষ্টি, নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে। আর কি পাচ্ছি, এটা হচ্ছে কি স্থায়ী, কারণ কি সেটা তোমাদেরকে বললাম যে স্থায়ী, সেটা থেকে আমরা কি পাই না, ছাই থেকে আবার কাঠ পাওয়া যায় না। তাহলে এটা হচ্ছে কি স্থায়ী। এখানে দেখো যে পদার্থটা সৃষ্টি হলো, অর্থাৎ কার্বন শুধুমাত্র ছিল, এখানে কী হলো, কার্বন এবং অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই যে অণুটা তৈরি হলো, এখানে কার্বন ডাইঅক্সাইড যে অণুটা তৈরি হলো বা ছাই বলো, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড অণুটা তৈরি হচ্ছে, তাহলে অণুর গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তো। অর্থাৎ কার্বন থেকে কী তৈরি হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে, তার মানে কি অণুর গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং অণুর গঠনগত পরিবর্তন হয়ে কী তৈরি করছে, একটা নতুন অণু সৃষ্টি করছে, তাই তো। তাহলে আমি বলতে পারি যে অণুর গঠনগত গঠনগত পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন, মানে সম্পূর্ণ নতুন একটা মানে অণু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণ নতুন অণু গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনের ফলে যে যে বৈশিষ্ট্যগুলো ঘটে সেগুলো হচ্ছে। আর এখান থেকে দেখো যে এই যে এখান থেকে আমি কি পাচ্ছি না, এটা পাচ্ছি না, তাই তো, এটা তৈরি হচ্ছে না, অর্থাৎ একই মুখে বিক্রিয়া করছে, একই মুখে। তাহলে কি হচ্ছে, একই দিকে মানে কাঠটা পুড়ে কী তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে কাঠ পাচ্ছি না। তাহলে এটাকে আমার কী বলবো, উভমুখী বলবো না। উভমুখী বলতে গেলে কী বোঝায়, যে কার্বন ডাইঅক্সাইড থেকে আবার যদি আমি কাঠ পেয়ে যাই তাহলে সেটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। কিন্তু এখানে যেহেতু একটাই মানে পাচ্ছি, যে পদার্থটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফিক্সড, সেটা থেকে আবার নতুন পদার্থের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমি প্রথম পদার্থটাকে পাচ্ছি না। তাহলে এটা বলতে পারি যে এগুলো কী হচ্ছে, একটা একমুখী বিক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে উভমুখী নয়, একমুখী পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন। তাহলে একমুখী পরিবর্তন ঘটছে। আর এখান থেকে কী হতে পারে, এখান থেকে আমরা যে পদার্থটা মানে পূর্বের অবস্থায় আর কিন্তু ফিরিয়ে আনা যায় না। তাহলে এটাও একটা পয়েন্ট হতে পারে যে পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায় না, ঠিক আছে, পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায় না। যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হলো সেই সমস্ত পদার্থগুলোকে কী করতে পারি না, পূর্বের অবস্থায় ফেরত পেতে পারি না। এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে নাইট্রিক অক্সাইড যেটা রয়েছে, ঠিক আছে, নাইট্রিক অক্সাইডের শনাক্তকরণটি লেখো। মানে কি নাইট্রিক অক্সাইডটাকে কীভাবে তুমি শনাক্তকরণ করবে সেইটা তোমাকে জিজ্ঞেস করেছে। তো এখানে দেখো যে নাইট্রিক অক্সাইড যেটা রয়েছে, নাইট্রিক অক্সাইড কী হয় সাধারণত, নাইট্রিক অক্সাইড হচ্ছে কি একটা বর্ণহীন গ্যাস, ঠিক আছে। তো এই যে বর্ণহীন, এটাকে আমি চিনব কী করে যে এটার মধ্যে মানে কোনো একটা পদার্থের মধ্যে NO আছে কি নাই, সেটা আমরা কী করে বুঝবো। তো এটা যখনই বাতাসের সংস্পর্শে আসবে, ঠিক আছে, বাতাসের সংস্পর্শে আসার ফলে কী তৈরি হবে, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ বাতাসের সংস্পর্শে অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা কী তৈরি করবে,
NO2 তৈরি করবে, ঠিক আছে? NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। আর NO2 রং হচ্ছে কি বাদামি, ঠিক আছে? NO2 রং হচ্ছে কি বাদামি, আর এটা হচ্ছে কি বর্ণহীন, বর্ণহীন। তাহলে এই যে বর্ণহীনটা আমি যখনই দেখলাম যে NO2 অর্থাৎ বাদামি বর্ণের সৃষ্টি হয়ে গেল, তার মানে কি আমি বলতে পারি যে সেই পদার্থের মধ্যে কি রয়েছে, NO রয়েছে, ঠিক আছে? অর্থাৎ নাইট্রিক অক্সাইড রয়েছে। তো নাইট্রিক অক্সাইড এটাকে যদি আমি ব্যালেন্স করি তাহলে কি পাবো? এখানে দেখো যে আমার অক্সিজেন এখানে দুটো রয়েছে, NO, তার মানে কি এখানে দুটো নেব, আর তার সাথে কি তৈরি হচ্ছে এখানে দুটো, ঠিক আছে? অর্থাৎ দুটো চারটে অক্সিজেন, এখানে চারটে, দুটো নাইট্রোজেন বাদামি। তাহলে এখানে থেকে আমি কি পাচ্ছি? নাইট্রোজেন ডাইঅক্সাইড পেয়েছি। এটা হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে? ডাইঅক্সাইড। আর এটা হচ্ছে কি, এটা তো তোমার লেখাই আছে নাইট্রিক অক্সাইড। তো আশা করি বুঝতে পেরেছো যে এটা থেকে নাইট্রিক অক্সাইডটা কি বর্ণহীন, সেটা যখন অক্সিজেনের সংস্পর্শে আসছে তখন কী হয়ে যাচ্ছে, সেটা বাদামি বর্ণ সৃষ্টি করছে। আর সেই বাদামি বর্ণটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমাদেরকে অনেকগুলো দিতে পারে, যেমন ক্যালসিয়াম অক্সাইড বলতে পারে, ক্যালসিয়াম অক্সাইড, বা তোমাকে ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে দিল, ঠিক আছে? MgO দিয়ে দিল। তো ক্যালসিয়াম অক্সাইডটাকে কীভাবে চিনবে? ক্যালসিয়াম অক্সাইড সাধারণত কার সাথে বিক্রিয়া করে? ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এবং তার সাথে কী হয়? প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, তাই তো? অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম কী হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম হচ্ছে পাথরের চুন, তাই তো? পাথরের চুন বলা হয় একে, ক্যালসিয়াম অক্সাইডটাকে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড যখন জলে, অর্থাৎ এটাকে যদি আমি লিখি তাহলে কী লিখব? ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এবং তার সাথে কী তৈরি হয়? তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? তাপ। তো যে সমস্ত বিক্রিয়াতে কী তৈরি হয়? তাপ উৎপন্ন হয়, তাদেরকে কী বলা হয়? তাপমোচী বলা হয়, তাপমোচী বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি তাপমোচী, এবং যাতে তাপ গ্রহণ হবে সেটাকে কী বলা হয়? তাপগ্রাহী বিক্রিয়া। তো এটা নিশ্চয়ই তোমরা জানো যে পাথরের চুন কী হচ্ছে, পাথরের চুনের মধ্যে যখন আমি জলটা দিচ্ছি তখন কী হয়ে যাচ্ছে, সেটা ফুটতে শুরু করছে, অর্থাৎ যে জলটা রয়েছে সেই জলটা ফুটতে শুরু করে, এবং ফুটতে শুরু করে কী তৈরি করে? তাপ উৎপন্ন করে, ঠিক আছে? তাপ উৎপন্ন করে। অর্থাৎ এই যে ক্যালসিয়াম অক্সাইডটা রয়েছে, পাথরের চুনটা রয়েছে, সেই পাথরের চুনটা যখনই জলের সংস্পর্শে এলো তখন কী হচ্ছে? জলটা ফুটতে শুরু করছে, জলটা ফুটতে শুরু করে, এবং তাপ সেখান থেকে কী বেরোয়? তাপ বেরোয়। তাপ বেরোয় কেন বেরোচ্ছে? কারণ সেটা থেকে কী তৈরি হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো যে ক্যালসিয়াম অক্সাইডটাকে আমি কীভাবে চিনবো, যে ক্যালসিয়াম অক্সাইডটাকে জলে ফেলবো, যদি সেখান থেকে কী তৈরি হয়? জলটা ফুটতে শুরু করে শব্দ করে, এবং তার থেকে প্রচুর পরিমাণে হিট বেরোয়, তাহলে সেটাই জানবো যে সেটার মধ্যে কী রয়েছে, ক্যালসিয়াম অক্সাইডটা রয়েছে, জলের মধ্যে কী রয়েছে? ক্যালসিয়াম অক্সাইডটা রয়েছে। এবং ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে সেম একই রকমভাবে আমরা চিনবো। ম্যাগনেসিয়াম অক্সাইডটা কী তৈরি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইডটিকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে হিট দিই, ঠিক আছে? অর্থাৎ এটাকে যদি আমি হিট দিই তাহলে কী উৎপন্ন হবে? এখান থেকে আমাদের উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? MgO, 2MgO। তাহলে এই যে এখান থেকে কী তৈরি হচ্ছে? 2MgO তৈরি হচ্ছে, অর্থাৎ Mg সাথে কী বিক্রিয়া করছে? অক্সিজেন বিক্রিয়া করছে। 2Mg প্লাস O2 থেকে কী তৈরি হচ্ছে? MgO, MgO তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো যে MgOটা যেটা তৈরি হলো সেটা থেকে কী তৈরি হচ্ছে? অর্থাৎ এই যে রঙটা, এটা হচ্ছে কি সাদা পাউডারের মতো রঙ, এবং তার থেকে কী তৈরি হয়? এনার্জি বেরোয়, হিট এনার্জি বেরোয়, ঠিক আছে? তো এভাবেই কী করতে হবে? তোমাদের শনাক্তকরণগুলো করতে হবে। এরপরে হয়তো জিজ্ঞেস করলো যে আমরা যে চিনি পাই, ঠিক আছে? চিনির সংকেত কি তোমাকে জিজ্ঞেস করতে পারে? চিনির সংকেত হচ্ছে C12H22O11, ঠিক আছে? এই যে চিনির সংকেত, এই যে চিনিতে মধ্যে যে কার্বন আছে, সেই কার্বন আছে আমরা কী করে জানবো, ঠিক আছে? এটা হয়তো তোমাকে জিজ্ঞেস করলো। তো এই চিনিটাকে যদি আমি হিট দিই, ঠিক আছে, এটাকে যদি আমি হিট দিই তাহলে কী তৈরি হবে? এটা পুড়ে এখান থেকে আমি কী পাবো? কার্বন পাবো, এবং তার সাথে কী হবে? জল উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে 12, আর এটা হচ্ছে কি 11 অণু জল উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ জলীয় বাষ্প তৈরি হবে। তো এই যে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এই যে জলীয় বাষ্পটা সৃষ্টি হলো, তো প্রথমে দেখো যে এই জলটা কিন্তু উড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে জলটা উড়ে যাচ্ছে, প্রথমে যখন চিনিটা পুড়ছে, পড়ার পরে কী হচ্ছে? এটা বাদামি রঙ নিয়ে নিচ্ছে। প্রথমে কী রঙ নিচ্ছে? বাদামি বর্ণ।
তারপরে যখন আরও পোড়ানো হচ্ছে তখন সেটা কী হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর এই কালো মানে কি, কালোটা হচ্ছে কি কার্বন, কার্বন আছে সেই জন্য সেটা কী হয়ে গেল, কালো হয়ে গেল। ঠিক আছে, তো এই যে এভাবে আমি বুঝতে পারছি যে এই যে চিনির মধ্যে কি রয়েছে, কার্বন রয়েছে। তো এইগুলো হচ্ছে কি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি সোডিয়ামকে কখনোই খোলা বাতাসে রাখা হয় না কেন, মানে কি সোডিয়ামকে কখনোই খোলা বাতাসে রাখা হয় না কেন, এটাই হচ্ছে কি মানে সোডিয়ামকে দেখবে যে বেশিরভাগ মানে সোডিয়ামকে কি কোথায় রাখা হয়, কেরোসিনের মধ্যে রাখা হয়, তাই তো, কেরোসিনের মধ্যে রাখা হয়। তো কেরোসিনের মধ্যে রাখা হয় কেন, কারণ হচ্ছে কি সোডিয়াম যেটা রয়েছে, ঠিক আছে, সোডিয়াম যখন জলের সংস্পর্শে আসছে তখন কি হচ্ছে, তীব্র বিক্রিয়া ঘটে, তীব্র বিক্রিয়া ঘটার পর কি তৈরি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং তার সাথে কি তৈরি হয়, হাইড্রোজেন তৈরি হয়। তো এই যে সোডিয়াম যখন জলের সাথে বিক্রিয়া করছে, জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, অর্থাৎ এই বিক্রিয়াটা খুব তীব্র বিক্রিয়া, অর্থাৎ খুব সোডিয়াম মানে এখানে যেটা সোডিয়ামটা রয়েছে, সেই সোডিয়ামটা যখন এই জলের সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম থেকে খুব বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ এটা থেকে কী তৈরি হয়, তাপ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। সোডিয়াম থেকে কী তৈরি হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ওটা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সোডিয়ামটা আমি কি এইভাবে লিখবো যে সোডিয়াম খুব বেশি উত্তপ্ত হয়ে যায়। ঠিক আছে, এই যে বিক্রিয়াটায় উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে যখন সেটা বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের সংস্পর্শে আসে, ঠিক আছে, জলীয় বাষ্পের সংস্পর্শে আসে বাতাসে, খুবই উত্তপ্ত হয়ে যায় এবং সেটি বাতাসে জলীয় বাষ্পের সংস্পর্শে এলে পরে কী তৈরি হবে, সেটা একদম আগুন লেগে যাবে। ঠিক আছে, বাতাসের যখন জলীয় বাষ্পের সংস্পর্শে এসে বিক্রিয়া করে সেটা থেকে কী তৈরি হবে, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আগুন লেগে যেতে পারে, আগুন লেগে যায়। ঠিক আছে, সেই জন্য কী হয়, এই যে সোডিয়ামটা খুব বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে, সেই জন্য সেটা যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসছে বাতাসের, তখন সেটা কী তৈরি হয়, আগুন প্রচণ্ড হিট তৈরি হচ্ছে। তো এবং হিট তৈরি হওয়ার কারণেই জলীয় বাষ্পতে কী রয়েছে, H2O, তাহলে ওই যে অক্সিজেনের উপস্থিতিতে কী তৈরি হচ্ছে, সেটা একদম আগুন লেগে যেতে পারে। এই জন্যই কী হয়, এটাকে সবসময় কেরোসিনের মধ্যে রাখা হয়, অর্থাৎ সোডিয়ামকে সবসময় কোথায় রাখা হয়, কেরোসিনের মধ্যে রাখা হয়। তাহলে সোডিয়াম থেকে খুব বেশি পরিমাণ খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে সেটা যে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের সঙ্গে কী করে বিক্রিয়া ঘটে, বিক্রিয়া করে আগুন লাগিয়ে যেতে পারে বা আগুন ধরে যেতে পারে, সেই জন্য সেটাকে কী করা হয়, কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে কেন রাখা হয় কেরোসিনের মধ্যে, বা কেন খোলা বাতাসে রাখা হয় না, কারণ খোলা বাতাসের মধ্যে কী রয়েছে, জলীয় বাষ্প রয়েছে। সেই জলীয় বাষ্পটা অর্থাৎ সোডিয়ামটা এই যে বিক্রিয়াটা ঘটছে, সেই বিক্রিয়াটাতে সোডিয়াম এতটা বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে যাচ্ছে, যেই কারণে কী হচ্ছে, সোডিয়ামটা বাতাসে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে আগুন লেগে যেতে পারে। সেই জন্য কী করা হয়, সেটাকে সবসময় কেরোসিনের মধ্যে রাখা হয়। তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে লোহায় মরচে পড়া কোন পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। রাসায়নিক পরিবর্তন অর্থাৎ লোহায় মরচে পড়ে যেটা, সেটা কীভাবে ঘটে, লোহায় মরচে পড়া যায়, অর্থাৎ আমরা যেটা দেখি সেটাতে কী হয়, লোহা অর্থাৎ আমি লোহার সংকেত কী জানি, Fe, সেটা কীভাবে মরচে পড়ে, অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিজেন প্লাস জল। ঠিক আছে, এইটা থেকে কী তৈরি হয়, এই যে অক্সিজেন আর আয়রন, অক্সিজেন এবং জল, এরা যখন একসাথে হয় একসাথে বিক্রিয়া করে কী তৈরি করে, আয়রন অক্সাইড তৈরি করে। ঠিক আছে, অর্থাৎ Fe2O3, আর তার সাথে X জল উৎপন্ন করে। ঠিক আছে, জল উৎপন্ন করে। তো এই কারণেই কী তৈরি হয়, লোহায় মরচে পড়ে। তাহলে লোহায় মরচে পড়ে কেন, কারণ খোলা বাতাসে কী রয়েছে, অক্সিজেন রয়েছে। আয়রনটা যখন খোলা বাতাসের মধ্যে থাকে, তখন কি হয়, সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং জলের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, আয়রন অক্সাইড তৈরি করে। আয়রন অক্সাইডটাই হচ্ছে কি মরচে পড়ার কারণ। তাহলে এটাই হচ্ছে কি মরচে পড়ার কারণ। তাহলে এই যে বিক্রিয়াটা, অর্থাৎ লোহায় মরচে পড়া কোন ধরনের পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ মরচে পড়ে গেলে পরে সেটা থেকে কিন্তু আমি আর আগের অবস্থায় লোহাটাকে পাবো না। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সাথে ঘটে এমন একটি উদাহরণ দাও এবং ব্যাখ্যা করো। ঠিক আছে, অর্থাৎ ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে, এই যে একসাথে ঘটে
মানে কোন ক্ষেত্রে একসাথে ঘটে সেই বিক্রিয়ার উদাহরণ সহ তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। তো প্রথমে দেখো যে কোনো একটা মোমবাতি যদি আমি নিই, ঠিক আছে, মোমবাতিটা যখন পড়ে তখন সেটা থেকে কী 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 পাই, মানে মোমবাতি যখন দহন হয় তখন সেটা থেকে কী কী পাই, আমরা হিট পাই, তাই তো, হিট প্লাস লাইট পাই। তাহলে হিট এবং লাইট পেলাম। এই যে হিট এবং লাইট পাচ্ছি, তো এইটা যখন গলে যাচ্ছে, গলে যাওয়ার পরে নিচে পড়ছে, নিচে পড়ার পরে সেটা আবার ঠান্ডা হয়ে কী তৈরি হচ্ছে, সলিড তৈরি হচ্ছে। অর্থাৎ আমি কী পাচ্ছি, তরল পাচ্ছি প্রথমে, তারপরে সেটা ঠান্ডা হয়ে আবার কঠিন হচ্ছে, তাই তো। অর্থাৎ আবার যদি আমি কঠিনটাকে পোড়াই তাহলে সেটা আবার তরল হয়ে যাবে। তাহলে এটা থেকে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে কি ভৌত পরিবর্তন, তাই তো। এটা হচ্ছে কি ভৌত পরিবর্তন, অর্থাৎ ভৌত পরিবর্তনের একটা উদাহরণ পেয়ে গেলাম আমি। তাহলে এটা থেকে আমি দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে কি একটা ভৌত পরিবর্তন। তাহলে এই যে মোমবাতিটা যখন পড়ছে, অর্থাৎ মোমবাতির দহনের সময় কি তৈরি হয়, এই যে মোমটা রয়েছে, মোমবাতির দহনের সময় মোমটা যেটা রয়েছে, সেই মোমটা বাতাসের যে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প সৃষ্টি করে, জলীয় বাষ্প সৃষ্টি করে, জলীয় বাষ্প সৃষ্টি হয়। তাহলে এই যে জলীয় বাষ্পটা আমি পাচ্ছি এবং যে জলীয় বাষ্প যেটা আমার তৈরি হলো, দেখো যে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ মোমটা অক্সিজেনের সংস্পর্শে, মানে মোমের দহনে সেটা কী হচ্ছে, অক্সিজেনের সংস্পর্শে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরে কী তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং জলীয় বাষ্প সৃষ্টি করছে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, তাহলে এদের ধর্ম দেখো যে মোমের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, তাই তো। অর্থাৎ ধর্মগুলো কী হচ্ছে, ধর্ম আলাদা। তাহলে এই যে ধর্ম আলাদা হওয়ার জন্য কী তৈরি হচ্ছে, আমি কী পাচ্ছি, ধর্ম আলাদা হওয়ার জন্য এখান থেকে আমি কী পাচ্ছি, রাসায়নিক পরিবর্তন পাচ্ছি। রাসায়নিক পরিবর্তন আমরা কী পাই, যে নতুন পদার্থটা সৃষ্টি হয় সেটা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট রাসায়নিক পরিবর্তন। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।